তো এই বাস্তব সংখ্যা থেকে আপনারা জানেন যে যে কোনো পরীক্ষায় একেবারে মিনিমাম তো 1 মাস থাকেই, আর কোনো পরীক্ষায় পারবেন। ঠিক আছে, আচ্ছা তো চলেন আমরা যদি শুরু করি একটু। আপনারা জানেন যে আমরা এই যে বাস্তব সংখ্যা বলতে পৃথিবীতে সাধারণত নাম্বার দুই ধরনের হয়, মনে রাখবেন। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। আচ্ছা এটা লেখার হচ্ছে এটা আমি একটু করে নেই। আচ্ছা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। হ্যাঁ, অবাস্তব সংখ্যা। আচ্ছা এটা রেড করা যাবে না নাকি? তো হ্যাঁ, আচ্ছা অবাস্তব সংখ্যা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এই যে বাস্তব সংখ্যা এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে রিয়াল নাম্বার, আর এই যে অবাস্তব সংখ্যা এটাকে বলি হচ্ছে আমরা ইংলিশে বলি হচ্ছে ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, ইমাজিনারি নাম্বার, অবাস্তব সংখ্যা। মনে রাখবেন যে পৃথিবীতে আমরা যত নাম্বার চিনি, আমরা যে যত নাম্বার কাউন্ট করে গণনা করি, যত নাম্বার গণনা করতে পারি, সব হচ্ছে আমাদের এই রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যার মধ্যে আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে রিয়াল নাম্বারগুলো, এই রিয়াল নাম্বারগুলোকে আমরা কিন্তু এই যে আর দিয়ে ডিনোট করি। দেখবেন আমরা যখন বীজগণিত পড়ি, বীজগণিতের একটা চ্যাপ্টারের মধ্যে এরকম দেখবেন যে এক্স বিলংস টু আর, তার মানে এখানে বোঝাচ্ছে যে এক্স এর যে মানগুলো আছে সেই মানগুলো হচ্ছে এই আর দিয়ে বোঝাচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। আজকে আমরা যেটা নিয়ে সাধারণত আলোচনা করব। হ্যাঁ, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটা ইমাজিনারি নাম্বার। এটাতে সাধারণত পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। বেসিক্যালি এটা হচ্ছে যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়ে তাদের জন্য শুধুমাত্র সায়েন্সের হায়ার ম্যাথে একটা টপিকস আছে, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার নিয়ে আমাদের একটা চ্যাপ্টার পড়তে হয়। এবং মনে রাখবেন এই যে ইমাজিনারি নাম্বারগুলো, সেগুলো সবগুলোর লাস্টে যেরকম আই থাকে, আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। মনে করেন এরকম থেকে 4i থাকে, 3i, এরকম করে ইমাজিনারি নাম্বারগুলো থাকে। তো এই যে ইমাজিনারি নাম্বার, এই ইমাজিনারি নাম্বারগুলো নিয়ে আজকে আমাদের কনসার্ন না। আমরা আজকে কনসার্ন হচ্ছে আমাদের রিয়াল নাম্বার যেটা, অর্থাৎ আমরা পৃথিবীতে যে নাম্বারগুলো গণনা করি সেইটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। এখন দেখেন এই যে বাস্তব সংখ্যা, যেটা বাস্তব সংখ্যা আবার দুই ধরনের। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমি একদম বেসিক থেকে আমি ধরেই নিচ্ছি যে আপনারা যারা আছেন এখানে মোটামুটি 162 জন এখন লাইভে উপস্থিত আছেন। আমি ধরেই নিচ্ছি সবাই ম্যাথে খুব দুর্বল। একেবারে বেসিক থেকে দেখাবো যেন আপনার এখান থেকে যেন আর পরবর্তীতে আর কোনো আরো কোনো টিচারের কাছে না যাওয়া লাগে। হ্যাঁ, তো এখানে দেখেন যেটা বলছিলাম যে একটা হচ্ছে এই বাস্তব সংখ্যা আবার দুই ধরনের, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আসেন এই মূলদ সংখ্যা জিনিসটা কি। মনে রাখবেন মূলদ সংখ্যা হচ্ছে যেই নাম্বারকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেই নাম্বারকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, সকল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা, সকল নাম্বার। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, p/q আকারে ধরেন আমি আপনাকে লিখলাম, ধরেন আমি লিখলাম 8, আমি আপনাকে বলছি যে এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। আপনি কেমনে বুঝবেন? আপনার ইয়াটা হচ্ছে যে এই নাম্বারটা আপনি p/q আকারে প্রকাশ করতে হবে এবং অবশ্যই q এর মানটা 0 হতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা জানি যে একটা নাম্বারের নিচে 0 থাকা মানে এটা হচ্ছে আনডিফাইন্ড, এই কারণে নিচে 0 হতে পারবে না। ঠিক আছে, এখন আসেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা রাইট। আচ্ছা হ্যাঁ, তো এই যে নাম্বারটা দেখেন, এই নাম্বারটা এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা কেমনে বুঝবেন? দেখেন এটা p/q আকারে প্রকাশ করতে পারি কিনা। দেখেন তো এটার নিচে আপনি মনে মনে 1 দেন, তাহলে কি একটা p একটা q, তাহলে p/q আকারে প্রকাশ করতে পারতেছি। তার মানে এটা কি ভাইয়া বলেন তো? এটা হচ্ছে আমাদের, হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমাদের একটা মূলদ সংখ্যা, তাই না? আবার দেখেন আমি যদি লিখি যে ধরেন 8.5, বলেন তো এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? এই নাম্বারটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো কিনা একটু বলেন তো। আপনাদের কাছ থেকে আগে আমি নিব, ঠিক আছে, তারপরে আমি দেখাবো। 8.5 এটা কি রিয়াল নাম্বার, কি বলে মূলদ সংখ্যা নাকি হচ্ছে অমূলদ সংখ্যা একটু বলেন। এই যে 8.5 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারবো কিনা একটু বলেন তো। এই নাম্বারটা অর্থাৎ 8.5 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো কিনা একটু বলেন তো। মানে মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা 8.5 বলেন, এটা বলেন, এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? সোলাইমান ভেরি গুড। তার মানে দেখেন এইটাকে কিন্তু এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা ভাইয়া? কারণ দেখেন এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, আমরা লিখতে পারি যে 85, আর এই যে দশমিকের জন্য নিচে আছে একটা 1, আর দশমিকের পরে একটা সংখ্যা, এই কারণে একটা শূন্য। এই দেখেন p/q আকারে আমি প্রকাশ করতে পারছি।
তার মানে হচ্ছে এই নাম্বারটাও কিন্তু 8.5, এটা কি, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। একজন বলছে হালিমা আক্তার অমূলদ সংখ্যা, না এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। আমি আরো উদাহরণ দিব আপনাদেরকে, দেখেন খেয়াল করে দেখেন, আমি পি বাই কিউ আকারে দেখবো, মনে করেন আমি লিখলাম 1.734। এবার বলেন তো এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, বলেন তো, এটা বলেন তো এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। এবার বলেন 1.734 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। হ্যাঁ, ফাতেমাতুল জান্নাত, সিদ্দিক, রায়হান, রাজ কবির, ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এটা হচ্ছে আমাদের এই নাম্বারটা, এটাও কিন্তু মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা দেখেন তো, কারণ এটাকেও কিন্তু আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। দেখেন পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করব, এই পুরো নাম্বারটা আগে লিখেন 1734, রাইট। আর নিচে আমরা জানি যে দশমিক যখন আমরা ভাঙি নরমাল ইয়েতে নিয়ে আসি ফ্র্যাকশনকে, তখন আমরা কি করে দশমিকের জন্য একটা 1, পরে যতটা সংখ্যা আছে ততটা শূন্য। এই যে দেখেন এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, তার মানে হচ্ছে এটাও কিন্তু ভাইয়া আমাদের মূলদ সংখ্যা। তাহলে আমরা যে কোনো নাম্বারকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সেই নাম্বারটা হবে কি ভাইয়া, সেই নাম্বারটা হবে অবশ্যই মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার আপনাকে যদি আমি একটা উদাহরণ দেই, এবার যদি আমি আবার বলি, দেখেন আমি আরেকটা লিখি, দেখেন লিখলাম যে 3.4562 এরকম পয়েন্ট দিয়ে এরকম দিলাম। এবার সবাই একটু কমেন্ট করবেন 3.4562 ডট ডট ডট, মানে এখানে কতটা নাম্বার আছে আমি জানি না। এবার আপনি বলেন তো এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। এবার একটা বলেন এই নাম্বারটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে, এটা একটু বলেন। 3.4562 ডট ডট ডট, ঠিক আছে, এই নাম্বারটা এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা একটু বলেন। অর্থাৎ এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো কিনা, এটা একটু সবাই বলবেন। মাশাআল্লাহ আমাদের এখানে 190 জন চলে আসছে অলরেডি আপনাদের। হ্যাঁ, ভেরি গুড, এখন সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে দেখেন এই নাম্বারটা, আবার অনেকে কিন্তু মূলদ বলছেন, কিন্তু এটা কিন্তু মূলদ সংখ্যা না। কেন মূলদ সংখ্যা না, আপনি দেখেন এই নাম্বারটাকে পি বাই কিউ আকারে কেমনে প্রকাশ করবেন। আপনি যদি বলেন যে স্যার এভাবে লিখতে পারি যে 3 4 5 6, এরপরে কত আছে সেটা তো আপনি জানেন না, এখানে কয়টা নাম্বার আছে আমরা জানি না, এটা অসংখ্য। তার মানে যদি এরকম এখানেই শেষ হয়ে যেত, তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারতাম, ঠিক আছে, এইভাবে আমরা প্রকাশ করতে পারতাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটা হচ্ছে মানে অসীম সংখ্যক নাম্বার আছে, এখানে আমরা কতটা আছে আমরা জানি না। তার মানে এটাকে আপনি কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না। তার মানে এই নাম্বারটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে যেই নাম্বারকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন সেটা হবে মূলদ সংখ্যা, যেই নাম্বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেটা হবে অমূলদ সংখ্যা, ঠিক আছে। এতটুকু যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন মূলদ আর অমূলদ সংখ্যা, তাহলে একটু সবাই কমেন্টে কষ্ট করে একটু সি লিখবেন, মানে ক্লিয়ার, একটু সবাই কষ্ট করে একটু সি লিখবেন, ঠিক আছে। অমূলদ সংখ্যার আমি আরো কয়েকটা উদাহরণ দেব। দেখেন এই অমূলদ সংখ্যাকে আমরা জানি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমি যদি আপনাকে বলি যে এই যে √2 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, আমাদের টার্গেট কিন্তু যে নাম্বারটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো কিনা সেটা দেখব, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন তো √2 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা একটু বলেন তো। এই √2 এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে বলেন তো। √2 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। √2, মাশাআল্লাহ সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, ঠিক আছে, রাইট। তার মানে এটা হচ্ছে আমাদের হ্যাঁ, তার মানে অনেকেই বলছেন যে √2 হচ্ছে অমূলদ সংখ্যা। আসলে √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √2 অমূলদ সংখ্যা কেন ভাইয়া, কারণ হচ্ছে দেখেন নরমালি আমরা দেখি যে √2 এর একটা মান আপনি যখন ক্যালকুলেটরে টিপ দেন তখন কিন্তু একটা মান পান 1.4142 এরকম একটা মান পান, কিন্তু এই মানটা কিন্তু আমরা পুরো মানটা কিন্তু নেই না। এখানে আপনি ক্যালকুলেটরে ক্লিক করলে দেখবেন যে এটার পরে অসংখ্য মান আছে। তার মানে এটার এই যে √2 এর মানটা কিন্তু অসীম পর্যন্ত, তার মানে এইটার মানটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু শেষ হয় না। এই কারণে আমরা বলতে পারি √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। একইভাবে আপনি যখন √3 লিখবেন, এই যে দেখেন √3, এই √3ও কিন্তু একটা অমূলদ সংখ্যা। কারণ √3 যখন আপনি ক্লিক করবেন, একটু গুগল করে দেখেন যে √3 এর মান কত, তখন দেখবেন এরকম লেখা আছে 1.73,
তারপর হচ্ছে 32050 এরকম অসংখ্য মান আছে। তার মানে এই মানটা শেষ নাই, তার মানে এই কারণে √3 হচ্ছে কিন্তু একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে যেহেতু শেষ নাই এটাকে আপনি p/q আকারে কোনোভাবেই আপনি প্রকাশ করতে পারবেন না, এই কারণে √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। রাইট, এবার আপনি শেষ কোশ্চেন আপনাদের জন্য, মূলদ আর অমূলদ থেকে আমার শেষ প্রশ্ন, বলেন তো এই যে দেখেন √4 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? একটু বলেন, এবার একটু বলেন যে √4 এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? একটু বলেন তো √4 কি মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে? একটু বলবেন √4 কি মূলদ হবে নাকি অমূলদ সংখ্যা হবে? একটু বলবেন। √4 এখন √4 ভেরি গুড। তার মানে দেখেন নাইম হাসান, তারপরে আব্দুল হাই, তারপরে হচ্ছে FN চৌধুরী, মাশাআল্লাহ ভেরি গুড। তার মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ কি √4 সমান আমরা কি জানি, √4 সমান 2, আর 2 মানে 2 নিচে 1 মানে p/q, এটা তো এমনিই বোঝা যায়, তার মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে ফাইনালি আমরা একটা ডিসিশনে আসলাম, যেই নাম্বারকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো সেটা হবে মূলদ সংখ্যা, যেই নাম্বারকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না সেটা হবে কিন্তু ভাইয়া অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাগুলো নরমালি এই যে পাই একটা অমূলদ সংখ্যা, কারণ পাইয়ের মান আমরা জানি না, পাইয়ের মান অসংখ্য মান আছে, 3.1416 এর পর আরো অসংখ্য মান আছে, ওইগুলো আমরা নেই না, এই কারণে আমাদের কাছে মনে হয় এটা মূলদ সংখ্যা, কিন্তু আসলে এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। একইভাবে √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, মানে এগুলো সবগুলো হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইবার আসেন আমরা যদি মূলদ সংখ্যার দিকে দেখি, এই যে মূলদ সংখ্যা আবার দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আবার দুই ধরনের পাই আমরা, দুই ধরনের মূলদ সংখ্যা আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো ভাইয়া? আমরা নরমালি জানি এই যে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনো কোনো নাম্বার ধনাত্মক নাম্বার হতে পারে, কোনো কোনো নাম্বার ঋণাত্মক নাম্বার হতে পারে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা যেমন আমি বললাম 5 এটা একটা পূর্ণ সংখ্যা, 7 পূর্ণ সংখ্যা, 8 পূর্ণ সংখ্যা, যদি বলি -8 এটাও পূর্ণ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আমি যদি বলি -500 এটাও একটা পূর্ণ সংখ্যা, বাট এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি যদি বলি 8.5 এইটা কিন্তু আর পূর্ণ সংখ্যা নাই, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। ঠিক আছে, এটা একটা ভগ্নাংশ, কারণ এটাকে যদি আমরা ভাঙি এরকম হয়ে যাবে, 85 নিচে হবে দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, এই যে একটা ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, লব আর হর পেলাম, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ। ঠিক আছে, হ্যাঁ একটু নোট করতে হবে, আমরা একটু পরে দেখব। রাইট, আচ্ছা পৌনঃপুন্যিককে কিভাবে p/q আকারে প্রকাশ করে এটা আমরা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটাকেও আমরা একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এবার শেয়ার হবে না, এটা আমাদের পেইড গ্রুপের ক্লাস, তো শেয়ার হবে না এটা। ঠিক আছে, আচ্ছা নরমালি দেখেন, তো যেটা বলছিলাম যে আমাদের এই মূলদ সংখ্যার মধ্যে আপনি পূর্ণ সংখ্যা পাবেন আর হচ্ছে ভগ্নাংশ পাবেন, আর এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখি পজিটিভ নাম্বার আছে, তার ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, এবং আরেকটা নাম্বার আছে সেটা হচ্ছে 0 কিন্তু একটা অঋণাত্মক নাম্বার, এটা কিন্তু আমাদের ধনাত্মক না ঋণাত্মক না, মনে রাখতে হবে 0 যেটা সেটা হচ্ছে একটা অঋণাত্মক নাম্বার, হচ্ছে আমাদের 0। ঠিক আছে, হ্যাঁ রাইট। আচ্ছা এবার আসেন আমরা পূর্ণ সংখ্যা দেখলাম, আর ভগ্নাংশের মধ্যে আমরা জানি যে সাধারণ ভগ্নাংশ একটা, দশমিক ভগ্নাংশ একটা। সাধারণ ভগ্নাংশ কোনগুলো আর দশমিক ভগ্নাংশ কোনগুলো? নরমালি আমরা জানি কি সাধারণ ভগ্নাংশের মধ্যে আছে প্রকৃত ভগ্নাংশ, আছে অপ্রকৃত ভগ্নাংশ, আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ কোনটা? আমরা যদি জানি যে হর যদি বড় হয়, মনে করেন 7 উপরে হচ্ছে 4, হর বড় লব ছোট, নরমালি ভগ্নাংশের মধ্যে কি দেখি, উপরে একটা লব নিচে একটা হর, যদি হর বড় হয় লব ছোট হয় সেটা প্রকৃত ভগ্নাংশ, যদি হর ছোট হয় লব বড় হয় সেটা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশের মধ্যে কি থাকে, এরকম সামনে একটা সংখ্যা থাকে, যেমন 1/4, এটা হচ্ছে আমাদের একটা মিশ্র ভগ্নাংশ। 0 হচ্ছে একটা অঋণাত্মক, এটা ধনাত্মক না ঋণাত্মক না, সেটা হচ্ছে অঋণাত্মক। ঠিক আছে, 0-র চেয়ে বড় যত নাম্বার আছে, মনে রাখবেন 0-র চেয়ে বড় যত নাম্বার আছে, 0-র চেয়ে বড় যত নাম্বার সব হচ্ছে ধনাত্মক। 0, 1, 2, 3, 4, 5 করে অসীম পর্যন্ত যত নাম্বার আছে সব হচ্ছে ধনাত্মক। 0-র চেয়ে ছোট যত নাম্বার আছে সব হচ্ছে ঋণাত্মক। -1, -2, -3, -4, -5, -100,
মাইনাসের 500, মাইনাসের 5000, যত নাম্বার আছে জিরোর চেয়ে যত নাম্বার আছে ছোট সব হচ্ছে আমাদের ঋণাত্মক। তা এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক, ঋণাত্মক আর হচ্ছে শূন্য। ঠিক আছে, শূন্য হচ্ছে অঋণাত্মক নাম্বার, ধনাত্মক না ঋণাত্মক না। আর ভগ্নাংশের মধ্যে বললাম সাধারণ ভগ্নাংশের আবার 3 ধরনের, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। ওকে, প্রকৃত ভগ্নাংশের মধ্যে হর বড় লব ছোট, অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে লব বড় হর ছোট হবে, অর্থাৎ উল্টাটা হবে। আর মিশ্রের মধ্যে এরকম সামনে একটা সংখ্যা থাকবে, তাহলে সেটা হবে কিন্তু ভাইয়া আমাদের মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এতটুকু যদি সবাই ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার থাকেন একটু কষ্ট করে সি লিখেন, একটু কষ্ট করে সবাই সি লিখেন। এতটুকু ক্লিয়ার হলে একটু কষ্ট করে সি লিখেন। ঠিক আছে, পায়ের মান আমি একটু আগে বলেছিলাম যে পায়ের মান নরমালি আমরা ধরি 1.73, যদি 1.73 হয় এইটা মূলত সংখ্যা, কিন্তু শুধু 1.73 কিন্তু শেষ হয় না। আমরা জানি দশমিকের পরে আমরা 2 ঘর 3 ঘর নিয়ে কাজ করি, এই কারণে আমরা লিখি হচ্ছে 3.14, পায়ের মান লিখি হচ্ছে আমরা 3.14, কিন্তু এটার পরে আরো অসংখ্য মান আছে। এই কারণে যেহেতু অসংখ্য মান আছে এই কারণে পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। ওকে, হ্যাঁ রাইট, আচ্ছা মাশাআল্লাহ। এবার দেখেন আমরা এই ধনাত্মক সংখ্যার মধ্যেও যদি আমরা দেখি যে ধনাত্মক সংখ্যার মধ্যে আছে মৌলিক নাম্বার, আছে হচ্ছে যৌগিক নাম্বার। এই বেসিক গুলো খুবই ইম্পর্টেন্ট, দেখেন খেয়াল করেন। হ্যাঁ, এই যে দেখেন এই ধনাত্মক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, আবার আরেকটা আছে 1। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে আপনার যেই সংখ্যাকে এক ছাড়া, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন না। আমি আবারও বলছি, মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না, সেটাকে বলছি আমরা মৌলিক সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ ফ্যাক্টর, ইংলিশে বলি আমরা ফ্যাক্টর বা উৎপাদক। শুধুমাত্র এক হচ্ছে ওই সংখ্যাটার উৎপাদক। আমি আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করেন আমি লিখলাম যে 7, দেখেন তো আপনি 7কে কিন্তু শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবেন, আর এই সংখ্যাটা শুধু 7 দিয়ে ভাগ করতে পারবেন। 1 আর 7 ছাড়া এটার আর কোনো ফ্যাক্টর আপনি পাবেন না। তার মানে এটা হচ্ছে, এই কারণে 7 হচ্ছে একটা কি ভাইয়া? 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কিন্তু আমি যদি আপনাকে বলি যে 6, এটা কি মৌলিক সংখ্যা? তাহলে আপনি দেখেন এটার ফ্যাক্টর কয়টা পাই, উৎপাদক কয়টা পাই? এই 6কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 6কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 6কে আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন। দেখেন 2 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6, 3 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6, আপনি 6কে 6 দিয়েও ভাগ করতে পারবেন। দেখেন উৎপাদক কয়টা পাইলাম? উৎপাদক পাইলাম 1 2 3 4টা, মানে একের অধিক কিন্তু আপনি উৎপাদক পাচ্ছি। তার মানে 6 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, 6 হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে আমরা শুধুমাত্র 1 আর ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, অথবা অন্য ইয়ার যদি বলি যে এটার ফ্যাক্টর শুধুমাত্র 2টা থাকবে, শুধু 2টা, 1 এবং ওই সংখ্যাটা, এই 2টাই ফ্যাক্টর হবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা মৌলিক সংখ্যা। আর যদি একাধিক অর্থাৎ 2 এর অধিক যদি আমরা ফ্যাক্টর পাই তখন, অথবা ওইটাকে যদি অন্যান্য কোনো সংখ্যা দ্বারা, একাধিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি, সেটাকে বলবো হচ্ছে আমরা যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার একটু সবাই বলেন তো মৌলিক আর যৌগিক সংখ্যা ক্লিয়ার কিনা? মৌলিক এবং যৌগিক সংখ্যা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকেন আবার কষ্ট করে একটু সি লিখতে হবে। মৌলিক এবং যৌগিক সংখ্যা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আবার একটু কষ্ট করে সি লিখতে হবে। আরেকটা জিনিস আমি দেখেন, একটু খেয়াল করে দেখেন, এই যে 1, এটা কিন্তু মৌলিক না যৌগিক না। কারণ কি? দেখেন মৌলিক হওয়ার শর্ত কি? মৌলিক হওয়ার শর্ত হচ্ছে 2টা ফ্যাক্টর থাকবে, এই যে 1 একটা 7 একটা, 2টা ফ্যাক্টর থাকবে। যৌগিক হওয়ার শর্ত কি? 2 এর বেশি ফ্যাক্টর থাকবে, 2 এর বেশি, 3টা 4টা 5টা 10টা এরকম। ঠিক আছে, যৌগিক হওয়ার শর্ত হচ্ছে এটা। কিন্তু 1 এর মধ্যে কিন্তু এটার ফ্যাক্টর শুধুমাত্র একটাই। এটার ফ্যাক্টর দেখেন 1কে শুধু 1 দিয়ে ভাগ করতে পারবেন না, আর কোন সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন না। এই কারণে 1টা মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, এটা হচ্ছে 1টা শুধুমাত্র হ্যাঁ গণনার একক। রাইট, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কষ্ট করে সি লিখবেন। যাক সবাই, হ্যাঁ তো 1 যৌগিক সংখ্যা না। 1 যৌগিক সংখ্যা না কেন বলছিলাম? যে যৌগিক সংখ্যা হতে হলে আমাদের 2 এর বেশি ফ্যাক্টর থাকতে হবে, উৎপাদক থাকতে হবে। মনে করেন আমি আপনাকে একটা সংখ্যা দিই, ধরেন 14, এই যে সংখ্যাটা এটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা আপনি কেমনে বুঝবেন? দেখেন এটাকে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে ভাগ করতে পারবেন, 7 দুগুণে 14, আপনি 7 দিয়ে ভাগ করতে পারবেন, 7 দুগুণে 14, এই যে দেখেন 14 দিয়ে ভাগ করতে পারবেন। তারপরে এটার ফ্যাক্টর পাইলাম 1টা 2টা 3টা 4টা, বাংলাতে বললে উৎপাদক পেলাম 1 2 3 4টা পাইলাম। তার মানে এটা একটা যৌগিক সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। কিন্তু 1কে যখন আপনি ভাগ করবেন শুধু একটাই ফ্যাক্টর পাবেন।
তাহলে আমি আবারও বলছি দুইটা ফ্যাক্টর, শুধুমাত্র দুইটা ফ্যাক্টর থাকলে সেটা মৌলিক সংখ্যা, একটা ফ্যাক্টর থাকলে এটা কোনো মৌলিক না যৌগিক না, শুধু এক। আর যৌগিক সংখ্যা হচ্ছে 2 এর অধিক যদি ফ্যাক্টর থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এইগুলো কিন্তু বেসিক গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই শুরু করি আমাদের এই সংখ্যাই আমরা চিনি না। এই এতটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে এবার কে লিখবেন, কে লিখবেন সবাই একটু। এতটুকু যদি বুঝে থাকেন এবার একটু কে লিখবেন সবাই। এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই বলেন। আমার এখানে আপনাদের কমেন্টস গুলো একটু লেটে আসে, তো আমি একটু লেটে মনে হয় দেখি, এই কারণে দেখা যাচ্ছে আমাকে একটু ওয়েট করতে হয় আপনাদের ইয়াগুলোর জন্য। এই যে কে আসতেছে, মাশাআল্লাহ, তার মানে আপনারা সবাই মোটামুটি এতটুকু ক্লিয়ার। যতটুকু পড়িয়েছে, আমার কথা হচ্ছে আমি দুইটা জিনিস পড়াবো, কিন্তু এই দুইটা জিনিস আপনি একটু ভালো করে শিখে যান, জীবনে যেন আর অন্য কোনো কারো কাছে যেন যাওয়া না লাগে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, রাইট, ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা দেখলাম, আমরা এই পূর্ণ সংখ্যার মধ্যে দেখলাম ধনাত্মক হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, শূন্য হতে পারে। আর ভগ্নাংশের মধ্যে সাধারণ ভগ্নাংশ দেখলাম, আরেকটা আছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের মধ্যে একটা দেখছি সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম। আমরা দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা দেখি যে দশমিক থাকে, যেমন করেন 3.74, এই যে দশমিক ভগ্নাংশ, এটাকে বলা হচ্ছে যে দশমিক। সসীম কেন? সসীম মানে এটা সীমা আছে, শেষ। এই যে দেখেন দশমিকের পরে 2 ঘর, শুধু বুঝতে পারতেছি আমরা, কিন্তু এটা যদি এরকম থাকতো 7 4 ... তাহলে এটা হচ্ছে অসীম থাকতো। কারণ কি অসীম থাকার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু সীমা আমরা জানি না, এটা কতটা শেষ হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এটা হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে এটা, ঠিক আছে? স্যারের নামটা জানা হলো না, আমার নাম হচ্ছে ইকরাম হোসাইন। মাঝে মাঝে আপনাদের এখানে আমি কি বলে এই ম্যাথ ক্লাস ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় সবসময় আপনাদের এখানে আমি ম্যাথ ক্লাসগুলো আপনাদের এখানে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা মোটামুটি আমাদের নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যা কিন্তু আমাদের শেষ। আমরা পরবর্তী ইয়াতে চলে যাব, স্লাইডে চলে যাব। আচ্ছা, এবার আসেন যে আমরা আরো কয়েকটা বেসিক একটু দেখবো। যেমন দেখেন, একটা হচ্ছে ডিজিট। এটা তো নরমালি ছোটবেলায় আমরা শিখে আসছি যে অঙ্ক যেগুলো সাধারণত আমরা গণনা অর্থাৎ হিসাব নিকাশ করার জন্য যে ডিজিট গুলো ইউজ করি বা যে সংখ্যা প্রতীকগুলো বা চিহ্নগুলো ইউজ করি সেগুলোকে আমরা ডিজিট বা অঙ্ক বলি। যেমন আমাদের নরমালি গণনা করার জন্য আমরা মোটামুটি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ইউজ করি বা 10টা অঙ্ক ইউজ করি, এবং এই অঙ্কগুলো দিয়ে কিন্তু আমরা সংখ্যা বানাই। দেখেন খেয়াল করেন, আমি যদি লিখি 7 4 3 9, এই যে লিখলাম আমরা ডিজিট লিখলাম, কিন্তু হ্যাঁ ডিজিট লিখলাম হচ্ছে 1 2 3 4টা ডিজিট লিখলাম, মানে 4টা অঙ্ক লিখলাম, কিন্তু এখানে সংখ্যা হয়েছে কয়টা ভাইয়া? সংখ্যা কিন্তু একটা, রাইট? সংখ্যা কিন্তু একটা, এই যে দেখেন একটাই সংখ্যা, কিন্তু ডিজিট হচ্ছে 4টা। এটা মোটামুটি আমরা জানি, এখানে আমি সময় নিব না। আরেকটা জিনিস হচ্ছে স্থানীয় মানটা আমি একটু দেখাবো। স্থানীয় মানটা কি দেখেন, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে সেটাকে আমরা স্থানীয় মান বলি। যেমন দেখেন, আমি যদি নরমালি মনে রাখেন এটা লিখলাম যে 5 5 5, দেখেন একই অঙ্ক শুধুমাত্র অবস্থানের জন্য এটার মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখেন, এই যে প্রথমের যে 5টা, এটা হচ্ছে আমরা জানি যে আমরা নরমালি হিসাব করি এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। তার মানে এটা হচ্ছে আমাদের এককের ঘরের জন্য, এই কারণে আমরা লিখি এভাবে 5 ইন্টু এককের ঘর, মানে 1 5 একে, এই যে এই সংখ্যাটার মান হচ্ছে 5, এই সংখ্যাটার মান হচ্ছে 5। পরের সংখ্যাটা যেটা, এই যে পরের সংখ্যাটা যেটা স্থানীয় মান বলি, এইটার স্থানীয় মান কত? এটা যেহেতু দশকের ঘরে আছে, এই কারণে আমরা কি করি 5 ইন্টু 10 দিয়ে গুণ করি, অর্থাৎ 5 10 হচ্ছে 50। তার মানে এই 5 এর মান কিন্তু আর 10 নাই, 5 নাই, এটার মান হয়ে গেল কত? 50। খেয়াল করেছেন, এককের ঘর থেকে এটার মান 5, দশকের ঘর থেকে এটার মান হচ্ছে 50। পরেরটা দেখেন, এটা যেহেতু শতকের ঘরে আছে, তার মানে এটাকে আমরা কি করি, এই 5কে আমরা 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে আমরা গুণ করি, তাহলে 5 100 সমান কত হয় ভাইয়া? এই যে দেখেন 500। তার মানে দেখেন একই সংখ্যা, একই অঙ্ক শুধুমাত্র অবস্থানের কারণে, হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই যে পজিটিভ কমেন্টস করছেন আপনাদের এই যে কমেন্টস গুলো, এগুলোই হচ্ছে আমাদের অনুপ্রেরণা,
ঠিক আছে? আমরা যদি একটু যদি আপনাদেরকে শিখাতে পারি, এই যে দেখেন রাত 9টার সময় আসছি আপনাদেরকে দেখানোর জন্য, এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, ঠিক আছে? তো যাই হোক, চেষ্টা থাকবে যতটুকু পড়াচ্ছি 20 মিনিট পড়েন আমার সাথে, কিন্তু একটা জিনিস যেন শিখে যান এখান থেকে, ভবিষ্যতে যেন আর কোনো টিচারের কাছে যাওয়া না লাগে, এই চেষ্টাটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখেন, তাহলে বললাম যে একই নাম্বার শুধুমাত্র অবস্থানের কারণে কিন্তু মান কিন্তু চেঞ্জ। দেখেন প্রথম ঘর এককের ঘরে থেকে এটার মান শুধু 5, পরেরটা দশকের ঘরে থেকে এটার মান 50, পরেরটা শতকের ঘর থেকে এটার মান কিন্তু 500। তার মানে দেখেন আমরা সবগুলো যদি যোগ করি 500 সাথে 50, তাহলে 550, তার সাথে 5 যোগ করলে কিন্তু এই যে 555, দেখছেন? এই যে 555 কিন্তু আবার পেয়ে গেলাম। তাহলে স্থানীয় মানটা এইটাই, ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা অঙ্ক শুধুমাত্র তার অবস্থানের কারণে মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকেই বলছি আমরা স্থানীয় মান। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কষ্ট করে কে লিখতে হবে সবাই, যদি ক্লিয়ার হয়ে থাকেন কষ্ট করে কে লিখতে হবে, ঠিক আছে? যদি এটা স্থানীয় মান ক্লিয়ার হয়ে থাকেন কষ্ট করে, যারা একদম একেবারে বেসিক মানে কিছুই বুঝেন না তাদের জন্য আমার এইটা, একটু পরে যারা অন্যান্য যারা আছেন অ্যাডভান্স তাদের জন্য আসতেছে, আমি একদম বেসিক থেকে শুরু করেছি, ঠিক আছে? তাহলে একটু যারা বুঝেছেন এটা ক্লিয়ার, তারা হচ্ছে কষ্ট করে একটু কে লিখতে হবে, কে। আচ্ছা, এবার আসেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এবার আসেন আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার দেখেন আমরা একটু মৌলিক সংখ্যাগুলো যদি দেখি, আমরা মৌলিক সংখ্যা একটু আগে অলরেডি দেখে ফেলেছি। যে মৌলিক সংখ্যা আমি বলেছিলাম যে দেখেন এক থেকে বড় সকল সংখ্যাকে, এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, শুধুমাত্র 2টা উৎপাদক থাকবে। আমি এইটাই বলেছিলাম, শুধুমাত্র 2টা উৎপাদক থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে একটু লিখে নেবেন। সেটার জন্য সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা জোড়, সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাও পরীক্ষায় আসে মাঝে মাঝে। আমাদের জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না। আপনি দেখেন 4 এটা কিন্তু মৌলিক সংখ্যা না, এটা জোড় কিন্তু মৌলিক সংখ্যা না। কিন্তু 6 এটা জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না। জোড় মৌলিক সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 2। এটা হচ্ছে একটা জোড় মৌলিক সংখ্যা। এরপরে এটা পরীক্ষা আসে যেমন 1 থেকে 25 পর্যন্ত আমাদের কয়টা মৌলিক সংখ্যা আছে, আমরা একটু পরে চার্টটা দেখাবো। আপনার একটা 1 থেকে 100 পর্যন্ত একটা চার্ট আছে মৌলিক সংখ্যার, একটু মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা যদি দেখি সরাসরি এগুলো মুখস্থ, যেমন 1 থেকে 25 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 9টা, সরাসরি এইভাবে পরীক্ষা আসে। এই যে এগুলো আমরা একটু পরে টেকনিক দিয়ে শিখবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন 1 থেকে যদি 50 পর্যন্ত বলে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, তাহলে 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 15টা, ঠিক আছে? তারপরে 1 থেকে 100 পর্যন্ত যদি বলি, 1 থেকে 100 পর্যন্ত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের 25টা। ওকে, এরপর দেখেন 1 থেকে 100 পর্যন্ত আপনি যদি মৌলিক সংখ্যাগুলো যোগ করেন, যোগফল কত পাবেন? যোগফল হচ্ছে 1060। এই চারটা মোটামুটি এগুলা মুখস্থ, কিন্তু আমরা একটু পরে সবগুলা, প্রত্যেক লাইভ কেটে গেছে। আচ্ছা, 100 থেকে 200 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে হচ্ছে আমাদের 21টা। হ্যাঁ, আমরা একটু পরে লিস্ট একটা দেখব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। আচ্ছা, এবার আসেন কোন মৌলিক সংখ্যা, আমার একটা মৌলিক সংখ্যা আমরা কিভাবে বুঝি, আমরা একটু পরে এটা বের করে দেখাবো যে কোন সংখ্যা মৌলিক কিনা। তার ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে তা যদি বিভাজ্য না হয় সেটা হয় মৌলিক সংখ্যা। অর্থাৎ মনে করেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন আপনাকে বললাম আমি যে 97 এটা মৌলিক সংখ্যা কিনা। 97 এটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা বের করেন, আমাদের আসে পরীক্ষায় এরা। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করার জন্য আমরা যেটা করব, ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। অর্থাৎ ছোট মৌলিক সংখ্যা বলতে আমি 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে যদি ভাগ না যায় এরপরে 5 দিয়ে ভাগ করে দেখব, 5 দিয়ে ভাগ না গেলে আমরা 7 দিয়ে ভাগ করে দেখব। মোটামুটি এই 3টা, এই 11, এই 4টা দিয়ে ভাগ করলে আপনি পরীক্ষা আসার মতো যত মৌলিক সংখ্যা আছে সব বের করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখবেন, 5 দিয়ে ভাগ করে দেখবেন, 7 দিয়ে ভাগ করে দেখবেন, 11 দিয়ে। অর্থাৎ ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করবেন। যদি ভাগ না যায় তাহলে এটা অবশ্যই সেটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই ইয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে ইয়াটা স্লাইডটা আছে এটার একটা স্ক্রিনশট নেবেন। আমি একটু ওই পাশে দাঁড়ালাম, একটা স্ক্রিনশট নেবেন সবাই। এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষা আসার মতো। এখান থেকে কিন্তু আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা যেটা করব, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডে যাই। হ্যাঁ, এই যে দেখেন 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যার ছকটা, আমরা এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেনই ইনশাআল্লাহ, একটা প্রশ্ন আপনি এখান থেকে পাবেনই, ঠিক আছে? যেমন দেখেন 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 4টা মৌলিক সংখ্যা আছে, একটা 2, একটা 3, 5, 7। এই 4টা মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে 10 এর মধ্যে। ঠিক একইভাবে 11 থেকে 20 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 11, 13, 17, 19, এগুলো মৌলিক সংখ্যা, ঠিক আছে? তারপরে দেখেন 21 থেকে 30 এর মধ্যে আমাদের দুইটা মৌলিক সংখ্যা আছে, একটা হচ্ছে 23, একটা হচ্ছে 29। একইভাবে 31 থেকে 40 এর মধ্যে দুইটা আছে, 31 আর 37। 41 থেকে 50 এর মধ্যে তিনটা মৌলিক সংখ্যা আছে, 41, 43, 47। একইভাবে 51 থেকে 60 এর মধ্যে দুইটা আছে, 61 থেকে 70 এর মধ্যে দুইটা। এইভাবে হচ্ছে আমরা 100 পর্যন্ত, আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত কয়টা যেন মৌলিক সংখ্যা ছিল, একটু বলেন তো, কমেন্টস করেন তো। 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বলেন সবাই। 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে বলেন, একটু সবাই বলবেন। 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা একটু বলেন সবাই। 25টা। আনিসুর রহমান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সুলতানা আক্তার, ভেরি গুড। আহনাফ হোসেন আয়াজ, তার মানে আছে 25টা মৌলিক সংখ্যা আছে। এবং এই 25টা কিন্তু একটা ছোট্ট একটা ডিজিট, একটা সূত্রের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। সেটা কি ভাই দেখেন তো, আমরা মোবাইলের নাম্বার যেভাবে মনে রাখবো সেভাবে মনে রাখবো। দেখেন 44 22 322 321, ঠিক আছে? এভাবে দেখেন, আমার সাথে এভাবে লিখবেন যে 44 22 322 321, 44 22 322 321, এভাবে মনে রাখবেন। দেখেন তাহলে এই 44 দিয়ে কি বোঝাচ্ছে দেখেন, 4 হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা, 21 থেকে 30 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা, 31 থেকে 40 পর্যন্ত 2টা মৌলিক সংখ্যা। ঠিক এইভাবে হচ্ছে আমরা, এই যে দেখেন এখানেও কিন্তু লেখা আছে 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, 31 থেকে 40 পর্যন্ত 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা, 51 থেকে 60 পর্যন্ত 2টা। এইভাবে হচ্ছে আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে 44 22 322 321, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখার টেকনিক, ঠিক আছে? এবার আসেন আপনার পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। আপনাকে বলেন, আপনাকে বললো যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বলেন তো। 1 থেকে, আচ্ছা 1 থেকে 50 না, আপনি একটু হিসাব করেন, আমি একটু ইয়া করে দিই। মনে করেন 20 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বের করেন, সবাই একটু বের করবেন। 20 থেকে 50 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? এখানে আমি একটা টেকনিক বলে দিচ্ছি আপনাকে, একটা টেকনিক দেখেন। আপনি এই যে দেখেন, প্রথমটা হচ্ছে 1 থেকে 10, পরেরটা 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। তাহলে দেখেন 1 থেকে 10 এটা বাদ, 11 থেকে 20 তাহলে এটা, 11 থেকে 20 এটা, আমরা 20 থেকে বলেছি। তাহলে 21 থেকে 30 এটা, 31 থেকে 40 এটা, 41 থেকে 50 এটা। এই যে তিনটা যোগ করে তাহলে 2 2 4 4 3, হ্যাঁ বলেন তো কয়টা? রাইট। এবার বলেন, আমি বলছি 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? আচ্ছা হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। হ্যাঁ ভেরি গুড। যে 15টা বলেছেন, 15টা না কিন্তু ভাইয়া, এই যে দেখেন 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 7টা মৌলিক সংখ্যা আছে। কিভাবে লিখবেন? জাস্ট হচ্ছে আপনার যেই নাম্বারই বলো, আপনাকে বললো, ধরেন আপনাকে বললো যে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে কেমনে বের করবেন বলেন? এই যে 44 22 322 এখানেই হয়ে যাবে। দেখেন 1 থেকে 10 এটা বাদ, আমাদের 10 থেকে লাগবে, তাহলে 11 থেকে 20 এটা লাগবে, 21 থেকে 30 এটা লাগবে, 31 থেকে 40 এটা লাগবে, 41 থেকে 50 এটা লাগবে, 51 থেকে 60 এটা লাগবে। তাহলে 4 2 6, 6 2 8, 8 3 11, 11 2 হচ্ছে 13। তার মানে হচ্ছে যদি বলে 10 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, পারবেন তো বের করতে? পারবেন কিনা বলেন? 10 থেকে 60 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে পারবেন বের করতে?
হ্যাঁ ইনশাল্লাহ বলেন একটু সবাই, ইনশাল্লাহ লিখেন, ইনশাল্লাহ সবাই একটু ইনশাল্লাহ লিখেন যে ইনশাল্লাহ পারবো ভাইয়া, ইনশাল্লাহ পারবো। একটু কষ্ট করে ইনশাল্লাহ লিখেন সবাই। আল্লাহর উপরে একটু ভরসা করে, আল্লাহর উপরে সবসময় ভরসা করে বলেন, মাথায় গেঁথে যাবে, একদম গেঁথে যাবে। ঠিক আছে, এখান থেকে এভাবে যদি আপনাকে যেখান থেকেই বলো, যদি বলে আপনাকে, যদি বলে যে 40 থেকে 90 পর্যন্ত আমাদের কয়টা মৌলিক সংখ্যা আছে, পারবেন না বের করতে? 40 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে পারবেন কিনা বলেন? হ্যাঁ ভেরি গুড। তার মানে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ আমার কাছে আছে, ঠিক আছে, একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে এবার হ্যাঁ অনেকে ইনশাল্লাহ বলছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা করবেন এখন হচ্ছে দেখেন 40 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বের করে দেখান আমাকে। 40 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে দেখেন, আমি একটু আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছি। এই যে দেখেন 40 থেকে আমাদের এই যে 90, ঠিক আছে, 40 থেকে 90 কয়টা মৌলিক সংখ্যা আছে একটু বের করে দেখান। আমি প্রশ্ন করেছি 40 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে আপনি লিখবেন 44 22 322 321। এই চার্ট তো থাকবে না, একটু প্র্যাকটিস করবেন এইভাবে 44 22 322 321। তাহলে 40 থেকে 90, এবার একটু বলেন তাহলে কয়টা মৌলিক সংখ্যা আছে? 40 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 40 থেকে একজন বলছে 14টা, একজন বলছে 12টা। হ্যাঁ 12টা সংখ্যা বাড়তেছে। আচ্ছা অনেকে 12টা বলছে, একজন আবার 11টা, একজন বলছে 11টা, একজন বলছে 12টা। আচ্ছা 12টা সংখ্যায় মনে হচ্ছে বেশি, তাহলে আমি একটু হিসাব করে দেখি তো। 40 থেকে 90 দেখেন 1 থেকে 10, 11 থেকে 20, 31 থেকে 40, 41 থেকে, তার মানে এই যে এখান থেকে দেখেন, এখান থেকে 41 থেকে 50, 51 থেকে 60, 51 থেকে 70, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। তাহলে এগুলো লাগবে আমাদের, রাইট? তাহলে 3 2 5, 5 2 7, 7 2 9, 9 3 12। তার মানে যারা 12টা লিখেছেন তাদেরটা সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যারা 12টা অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সার সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এবার বলেন ক্লিয়ার কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা বলেন তো। যদি ক্লিয়ার হয়ে থাকেন আবার একটু সি লিখতে হবে, কষ্ট করে আমার সাথে একটু ইন্টারেক্ট করতে হবে। এই যে আমার সাথে আপনারা ইন্টারেক্ট করছেন, সাথে সাথে আপনারা লিখে দিচ্ছেন কষ্ট করে, আমি পড়াচ্ছি সাথে সাথে আপনারা লিখে দিচ্ছেন, ক্লাসটা ইন্টারেক্টিভ হচ্ছে এবং আমরা উভয়ই কিন্তু এখান থেকে উপকৃত হচ্ছি। ঠিক আছে, আপনারা জিনিসটা যদি আপনি প্র্যাকটিস করেন আপনার সাথে সাথে শেখা হয়ে যাচ্ছে, এই প্র্যাকটিসটাই আপনার শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে রাইট, তার মানে একটু কষ্ট করে সি লিখবেন, সবাই একটু কষ্ট করে সি লিখবেন। কেউ না বুঝলেও সেটাও বলবেন যে আরেকবার দেখান, কোনো সমস্যা নাই, যতবার ইচ্ছা ততবার আপনি ইয়ে করতে পারবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত আমরা কয়টা মৌলিক সংখ্যা আছে, জাস্ট এই সূত্রটা দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা আসেন আমরা পরের স্লাইডে যাই। ঠিক আছে, এবার আসেন আমরা পরের স্লাইডটা দেখি। এই যে এক ভাই বলছিলেন যে 100 থেকে 200 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলোর ইয়াটা দেখানোর জন্য, এইটা কাদের জন্য আমি আবারও বলে নিই, এটা হচ্ছে আমাদের নরমালি ছোটখাটো পরীক্ষা আসে না, মানে প্রাইমারি নিবন্ধনে আপনার 11 থেকে 20তম গ্রেডের কোনো পরীক্ষায় পাবেন না। কিন্তু যদি আপনি ধরেন ব্যাংকের পরীক্ষা দিতে যান, ঠিক আছে, ব্যাংকের বা মনে করেন যে গ্যাস ফিল্ডের পরীক্ষাগুলো, পেট্রো বাংলার পরীক্ষাগুলো, এগুলোতে সাধারণত একটু কঠিন প্রশ্ন করে, তখন আপনার 100 থেকে 200 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। এছাড়া আপনি আমাদের যত ছোটখাটো পরীক্ষা আছে ওই প্রথম 1 থেকে 100 পর্যন্ত শিখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত শিখলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, একটু খেয়াল করে দেখেন, 100 থেকে 200 পর্যন্ত মানে 101 থেকে 200 পর্যন্ত আমাদের কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন। 101 থেকে 110 পর্যন্ত 4টা আছে, এই যে 101, 103, 107, 109। 11 থেকে 20 পর্যন্ত, 111 থেকে 120 পর্যন্ত একটা আছে, 113। তারপরে 121 থেকে 130 পর্যন্ত একটা আছে, 127। ঠিক আছে, হ্যাঁ রাইট, যেটা বলছিলাম যে এগুলো সাধারণত একটা অ্যাডভান্স যারা তাদের জন্য আসে। ঠিক আছে, চাইলে আপনি এটা শিখে নিতে পারবেন, একটা স্ক্রিনশট রেখে দেন, চাইলে একটু শিখে নেবেন। ঠিক আছে, আর এটাও মনে রাখার একটা টেকনিক আছে, এটা হচ্ছে 411 312 2214, 411 312 2214 দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, কোন সংখ্যা মৌলিক কিনা একটা বের করার
টেকনিক একটু পরে আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাবো একটু পরে, ঠিক আছে? আমরা সরাসরি কোশ্চেনগুলো প্র্যাকটিস করব একটু পরে, ঠিক আছে? আমরা জাস্ট আগে বেসিকটা দেখে নিলাম, তারপরে আমরা সরাসরি প্রশ্ন দেখব। যত টাইপের প্রশ্ন আপনি আজকে ক্লাস শেষে এই টাইপের মানে বাস্তব সংখ্যা থেকে যত টাইপের প্রশ্ন হোক আপনি সবকিছু অ্যান্সার করতে পারবেন। যদিও আমি ক্লাসটা মনে হয় পুরোপুরি শেষ করতে পারবো না, ঠিক আছে? পুরোপুরি হয়তো আমি আজকে শেষ করতে পারবো না। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আমরা পরের স্লাইডে একটু দেখি। আমরা পরের স্লাইডটা যদি একটু দেখি, এই মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমি অলরেডি বলে ফেলেছি। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কিন্তু আমি বলেছি যে যৌগিক সংখ্যা হচ্ছে যার ফ্যাক্টর বা গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2 এর অধিক থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা যৌগিক সংখ্যা, ঠিক আছে? তো যৌগিক সংখ্যা নিয়ে আমি কথা বলবো না, তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝা দরকার, কারণ আমরা পরের চ্যাপ্টারে লসাগু গসাগু আছে, সেখানে আমাদের এই যে বেসিকটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? যে সহমৌলিক সংখ্যা জিনিসটা কি, সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এই সহমৌলিক সংখ্যা সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? বলেন তো, সহমৌলিক সংখ্যা সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? বলেন তো একটু, সহমৌলিক সংখ্যা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা একটু বলেন। সহমৌলিক সংখ্যা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা? সহমৌলিক সংখ্যা কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি বলি। দেখেন, সহমৌলিক সংখ্যা হচ্ছে, দেখেন, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। সাধারণ মানে হচ্ছে কমন গুণনীয়ক, শুধুমাত্র 1 ছাড়া। হ্যাঁ, তাহলে 2 বা ততোধিক সংখ্যার উৎপাদক যদি 1 ছাড়া অন্য কোনো উৎপাদক না হয়, তখন সেই দুইটা সংখ্যাকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা। আমি উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, কমন ফ্যাক্টর, কমন উৎপাদক, দুইটার একই রকম উৎপাদক থাকবে। যেমন দেখেন, আমি লিখলাম 4, আরেকটা সংখ্যা লিখলাম 8। দেখেন, এই যে 4 এর উৎপাদকগুলো যদি আমরা দেখি, 4 কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে ভাগ করতে পারবেন, 4 দিয়ে ভাগ করতে পারবেন। আবার 8 কে যদি আপনি ভাগ করেন, তাহলে 1 দিয়ে ভাগ করতে পারবেন, 8 কে 2 দিয়ে ভাগ করতে পারবেন, 8 কে 4 দিয়ে ভাগ করতে পারবেন, 8 কে আপনি 8 দিয়ে ভাগ করতে পারবেন, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 এর উৎপাদক এগুলো, 8 এর উৎপাদক এগুলো। এর মধ্যে কমন মানে দুইটার মধ্যে আছে। দেখেন, এখানে 2ও আছে, 2ও আছে, এখানে 4ও আছে, 4ও আছে, মানে দুইটা কমন উৎপাদক পেয়ে গেলাম। কিন্তু সহমৌলিক সংখ্যায় কমন উৎপাদক 1 ছাড়া অন্য কোনো কমন উৎপাদক আপনি পাবেন না। দেখেন, 1 ছাড়া আমি আরো কমন উৎপাদক পেয়ে গেছি, তার মানে 4 আর 8 কিন্তু সহমৌলিক সংখ্যা না। 4 আর 8 সহমৌলিক সংখ্যা না। আরো সহজভাবে যদি বলি, সহমৌলিক সংখ্যা হচ্ছে সরাসরি এই যে দুইটা নাম্বার আপনি সরাসরি কাটাকাটি করতে পারবেন, কাটাকাটি করতে পারবেন না। যদি কাটাকাটি করতে পারেন তাহলে এটা সহমৌলিক না। যেমন দেখেন, আপনি এটাকে 4 দিয়ে 8 কে ভাগ করতে পারতেন, কাটাকাটি করতে পারতেন, 4 দুগুণে 8, এখানে 1, এখানে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের কোনো সহমৌলিক সংখ্যা না, ঠিক আছে? আমি এবার দেখেন, তাহলে আমরা সহমৌলিক সংখ্যাগুলো একটু চিনি। আমাদের আশেপাশে অসংখ্য সহমৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভাই মাহমুদুল হাসান ভাই। হ্যাঁ, সাধারণ জ্ঞানের ক্লাস আমি সবসময় আগে নিতাম, সাধারণ জ্ঞানের এখনো নিব। আপনারা যদি চান সাধারণ জ্ঞানের ক্লাসও আমি নিয়ে দিব। বাংলাদেশ বিষয়গুলি বেসিক্যালি ওই সাবজেক্টটা আমি স্পেশালি পড়িয়ে থাকি আর কি, ঠিক আছে? তো আপনারা চাইলে ওইখানেও আমরা দেখব। আচ্ছা, দেখেন, সহমৌলিক সংখ্যাগুলো যদি আমরা চিনি, দেখেন, এই যে দেখেন, আমি যদি বলি 3 আর 4, দেখেন তো এই দুইটা নাম্বার কি সহমৌলিক সংখ্যা? আসলে এই দুইটা নাম্বার দেখেন সহমৌলিক কিনা আমরা কিভাবে বুঝবো? এই যে দেখেন, এটার কমন ফ্যাক্টর দেখেন, এটার ফ্যাক্টর 1 আর 3, এটার ফ্যাক্টর হচ্ছে 1, 2, 4। দেখেন তো 1 ছাড়া কোনো কমন আছে কিনা? 1 ছাড়া কোনো কমন নাই। তাহলে 3 আর 4 হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা, তাই না? 3 আর 4 হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা। আমি আবারও বলছি, সহজভাবে চেনার জন্য নাম্বার দুটো উপরে নিচে দিবেন। যদি কাটাকাটি করতে পারেন সহমৌলিক না, যদি কাটাকাটি না করা যায় সহমৌলিক। তাহলে দেখেন তো, এই যে 3 আর 4 আপনি কাটাকাটি করতে পারবেন? কখনোই কাটাকাটি করতে পারবেন না। তার মানে এটা হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা। এবার ক্লিয়ার কিনা বলেন? এবার ক্লিয়ার কিনা বলেন? আমি আরেকটা নাম্বার দিই, এবার আপনারা বলেন তো 4 আর 5 সহমৌলিক কিনা? 4 আর 5 সহমৌলিক কিনা বলেন তো? আপনারা অনেক দূরে যাচ্ছেন। রুমানা বেগম 12 আর 17 লিখেছে। হ্যাঁ, দুইটা সহমৌলিক সংখ্যা। এত দূরে যাওয়ার দরকার নেই, আমাদের কাছাকাছি আরো নাম্বার আছে। বলেন তো 4, 5 সহমৌলিক কিনা? একটু বলেন তো 4 আর 5 সহমৌলিক কিনা? বলেন 4 আর 5 সহমৌলিক কিনা? 4, 5 কমন ফ্যাক্টর খুঁজবেন, অথবা উপরে নিচে বসিয়ে কাটাকাটি করা যায় কিনা দেখবেন, ঠিক আছে?
অনেকে এই যে অনেক দূরে চলে যাচ্ছে, আরো ছোট ছোট আরো সামনে আছে, আপনার সামনে অসংখ্য নাম্বার আছে যেগুলো সহমৌলিক। ঠিক আছে, এই যে দেখেন এই দুইটা নাম্বারও কিন্তু সহমৌলিক, আপনি কাটাকাটি করতে পারবেন না। দেখেন 4 নিচে হচ্ছে 5, আপনি কাটাকাটি করতে পারবেন? কাটাকাটি তো করতে পারবেন না, রাইট? তার মানে এটা কিন্তু আমাদের সহমৌলিক সংখ্যা, তাই না? আমি দেখেন আমি যদি 5 6 দেই, এত দূরে যাচ্ছেন কেন? এই যে কাছেই আছে, দেখেন 5 6 দিলাম, আপনি কি এই যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার কি সহমৌলিক না? অবশ্যই সহমৌলিক। দেখেন আপনি নিচে 6 দেন, আপনি কাটাকাটি করতে পারবেন না। এই যে 5 দিয়ে কি কাটতে পারবেন? এটাকে 5 দিয়ে কিন্তু কাটতে পারবেন না। এইবার আসেন, হ্যাঁ এবার আসেন আমি যদি 6 7 দেই, দেখেন তো 6 7 এই দুইটা নাম্বার সহমৌলিক কিনা বলেন তো? অবশ্যই সহমৌলিক, কারণ আপনি কাটাকাটি করতে পারবেন না। এই যে দেখেন নিচে 7 বসান, কাটাকাটি করতে পারবেন না, কাটাকাটি করতে পারবেন না। এবার বলেন ক্লিয়ার কিনা? সহমৌলিক ক্লিয়ার কিনা বলেন? এবারে বলেন একটু সহমৌলিক ক্লিয়ার কিনা? সহমৌলিক ক্লিয়ার কিনা একটু বলেন? সহমৌলিক সংখ্যা ক্লিয়ার কিনা একটু বলেন? সহমৌলিক ক্লিয়ার কিনা একটু বলেন? যদি ক্লিয়ার হয়ে থাকেন কষ্ট করে সি, একটু যদি ক্লিয়ার হয়ে থাকেন কষ্ট করেছি। এরকম আছে 7 8 সহমৌলিক, তারপরে হচ্ছে আপনার 11 13 সহমৌলিক, 11 12 সহমৌলিক, 12 13 সহমৌলিক, 13 15 সহমৌলিক, 13 14 সহমৌলিক। ঠিক আছে, হ্যাঁ এই যে 7 11 সহমৌলিক, এই যে আপনারাই বের করতেছেন 2 5 সহমৌলিক। দেখছেন মানে কত ইজি না? এই সহমৌলিক নিয়ে আর কারো কাছে যাওয়া লাগবে? আমার তো মনে হয় আজকের ক্লাসের পরে আর সহমৌলিক নিয়ে আপনার কোথাও যাওয়া লাগবে না ইনশাল্লাহ। বলেন যে আপনার এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? সহমৌলিক ক্লিয়ার কিনা বলেন? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন এবার আপনাকে আমি একটা সংখ্যা দেই, এবার আপনি বলেন এটা সহমৌলিক কিনা। আমি আপনাকে বললাম 10 আর 12 এই দুইটা নাম্বার সহমৌলিক কিনা বলেন? 10 আর 12 সহমৌলিক কিনা একটু বলেন তো? 10 এবং 12 সহমৌলিক কিনা একটু বলেন? 10 এবং 12 সহমৌলিক কিনা একটু বলেন? এবার দেখি কে কতটুকু বুঝেছেন, এবার বোঝা যাবে। একটা সংখ্যা হচ্ছে 10, একটা হচ্ছে 12, সহমৌলিক কিনা? 10 আর 12, হ্যাঁ মুস্তাক বাপ্পি, ভেরি গুড ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি বুঝেছেন। হ্যাঁ হ্যাঁ মাহবুবুর রহমান, ভেরি গুড। তার মানে হচ্ছে হ্যাঁ নোমান খান, এই যে দেখেন জিনিসটা ধরতে পেরেছেন, এটা আলহামদুলিল্লাহ। তার মানে দেখেন আপনি 10 এর নিচে 12 দেন, তাহলে কাটাকাটি করতে পারবেন। দেখেন এটাকে আপনি 2 দিয়ে কাটতে পারতেছেন, 5 দোকানে 10, এটাকে 2 দিয়ে কাটতে পারতেছেন। এই যে 2 একটা কমন ফ্যাক্টর পেয়ে গেলেন, এই 2 এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, কারণ আপনি যখন 10 এর ফ্যাক্টর নেবেন 1, তারপরে 2 দিয়ে ভাগ করতে পারবেন, 5 দিয়ে ভাগ করতে পারবেন, 10 দিয়ে ভাগ করতে পারবেন, এই যে কমন ফ্যাক্টর 2। আবার 12 কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে ভাগ করতে পারবেন, 3 দিয়ে ভাগ করতে পারবেন, 6 দিয়ে ভাগ করতে পারবেন, 12 দিয়ে, এই যে 2 কমন হয়ে গেল। তার মানে এটা কিন্তু আমাদের সহমৌলিক না। আবার কাটাকাটি সরাসরি আমরা কাটাকাটি করতে পারতেছি, তার মানে এটা কিন্তু আমাদের সহমৌলিক না, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমাদের লসাগু গসাগুর ক্ষেত্রে এটা আসবে। আবার আমাদের যদি ইনশাল্লাহ ক্লাস নেওয়া হয় লসাগু গসাগু, দেখবেন এই যে সহমৌলিক দিয়ে খুবই সুন্দর একটা বেসিক এবং ভালো একটা অঙ্ক আমাদের করতে হয়, যেটা পরীক্ষা আসে সবসময় এই সহমৌলিক থেকে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট টপিকসে চলে যাব। এবার আসেন এই যে প্রশ্ন দেখেন, অনেকে বলছিলেন যে স্যার একটু আমাদের ইয়েগুলো, হ্যাঁ রাইট, তাহলে দেখেন একটু অ্যানালাইসিস করে আমরা এখন প্রশ্ন দেখি। দেখেন 39তম বিসিএস এর প্রশ্ন, এটা নিচের কোনটি মৌলিক সংখ্যা? এবার বলেন অ্যান্সার দেন, এবার অ্যান্সার দেন কোনটি মৌলিক সংখ্যা। আমি প্রথমে একটা দেখাবো, তারপর আপনারা নিজেরা করবেন। আমি একটা দেখাচ্ছি প্রথমে, আপনি কি করবেন জানেন? এই যে সংখ্যাগুলো আছে, একটা সংখ্যা মৌলিক কিনা সেটা বের করার জন্য আমাদেরকে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন, ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে। অর্থাৎ প্রথমে আপনি 3 দিয়ে ভাগ করে দেখবেন, তারপরে 5 দিয়ে ভাগ করে দেখবেন, তারপরে 7 দিয়ে ভাগ করে দেখবেন, 9 দিয়ে ভাগ করে, 9 তো মৌলিক সংখ্যা না, 7 দিয়ে ভাগ করে দেখবেন, 11। এই 4টা দিয়ে ভাগ করলে মোটামুটি আপনি পেয়ে যাবেন। বাংলাদেশে যত পরীক্ষার মধ্যে এখন পর্যন্ত আপনার যতগুলো পরীক্ষা হয়েছে মৌলিক সংখ্যা দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলেই আপনি সবগুলো অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনি এই যে প্রথমে আপনি 87 নিলেন, এই যে 87 কে আপনি 3 দিয়ে ভাগ করে দেখেন পান কিনা। 3 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6, তাহলে 2 আর 7 27, 3 নং 27। তার মানে এটা কিন্তু আপনি 3 দিয়ে ভাগ করতে পারতেছেন 87 কে। তার মানে 3 দোকানে 6, এখানে থাকবে 2 আর 7, 3 নং 7, তাহলে 29। তাহলে এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। তারপর দেখেন 91, 3 3 9, 1 থাকে, তার মানে এটা হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। কিন্তু 5 দিয়ে দেখেন, 5 কে 5, তারপরে হচ্ছে 4 আর 41, তার মানে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 7 দিয়ে দেখেন, 7 দিয়ে ভাগ করলে 7 কে 7 4,
2 আর 1 21, 3 7 21, দেখেন 7 দিয়ে কিন্তু 91 কে ভাগ করতে পারতেছি। এই যে 7 13 91, 7 × 13, তার মানে এটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। ঠিক আছে, আপনি যদি 143 কে ভাগ করেন, আমরা যদি 11 দিয়ে ভাগ করি, এটাকে দেখেন 11 দিয়ে ভাগ করলে 11 কে 11, 3 × 33, মানে 3 11 33, তার মানে 11 × 13 কিন্তু আমাদের, হ্যাঁ 11 × 13 এটা হচ্ছে আমাদের 143 ভাগ করতে পারতেছি। তার মানে এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি সেটা হচ্ছে 47 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। আর আমরা তো চার্টও শিখে আসছি একটু আগে, আমরা ওইদের চার্টটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। 1 থেকে 100 পর্যন্ত যে চার্টটা কিন্তু আমাদের শিখে ফেলতে হবে, ওইভাবেও কিন্তু আমরা বের করতে পারবো। তার মানে এখানে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে কোনটা বলেন তো? এই যে দেখেন 47 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, 47 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এবার আসেন পরের প্রশ্নটা দেখি, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এবার বলেন 30তম বিসিএসে আসছে, এটা বলেন, অ্যান্সার দেন সবাই, এবার অ্যান্সার দেন সবাই, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এবার একটু অ্যান্সার দেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে 87 আছে, 91 আছে, 59 আছে, 63 আছে। আমি বলছি ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করবে। প্রথমে 3 দিয়ে দেখবেন যায় কিনা, 5 দিয়ে দেখবেন যায় কিনা, 7 দিয়ে দেখবেন যায় কিনা, 11 দিয়ে, এতগুলো যাওয়া লাগে না, এই কয়েকটা দিয়ে ভাগ করলেই মোটামুটি পাওয়া যায়। ঠিক আছে, আর মুখস্থ থাকলে তো বেটার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিচ্ছেন। তার মানে 59 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। বাকিগুলো কিন্তু আপনার 13, 7 13 91, 7 দিয়ে ভাগ করতে পারবেন, 3 দিয়ে 87 কে ভাগ করা যায়, 63 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দোকানে 6, 3 একে 3, 3 21 63, রাইট? তার মানে আমাদের এখানে 59 হচ্ছে আমাদের এখানে, এই যে দেখেন 59 হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, পারবো কিনা এবার বলেন, পারবো কিনা? এই টাইপের কোশ্চেনই তো সাধারণত পরীক্ষা আসে। আমরা আরো দেখি, আরেকটা দেখেন, এই প্রশ্নটা দেখেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা তো খুবই ইজি, 27 কে ভাগ করা যায়, এটা মৌলিক না। 3 দিয়ে 33 কে ভাগ করা যায়, এটাও না। তারপরে 49 কে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49, এটাও না। তাহলে আমাদের বুঝতেই পারতেছি আমরা এখানে আমাদের 53 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 53 হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। তো এটা খুবই ইজি ছিল। আমরা পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা যদি দেখি, রাইট, এই 53 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এইবার আসেন, এই যে আমি যে এতক্ষণ প্র্যাকটিস করালাম, দেখেন এই যে দেখেন 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এবার বলেন, এবার একটু অ্যান্সার দেন। 2 এবং 32 এর মধ্যে, এবার একটু ইয়া করতে হবে, মাথাটা একটু চিন্তা ভাবনা করতে হবে। দেখেন 2 আর 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? আপনারা আগে বলেন, অ্যান্সার দেন। 11 10 8 7, একটু অ্যান্সার দেন সবাই, তারপরে আমি বলছি 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? 2 এবং 32 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? ওই যে সূত্র একটাই, 44 22 44 22। আমাদের মোটামুটি 2 আর 32, 1 থেকে 10, 11 থেকে 30, 11 থেকে 20, 21 থেকে 30, মোটামুটি এর মধ্যে হয়ে যাবে। বলেন 2 এবং 32 এর মধ্যে লাভ ক্ষতি অথবা সোদাসলের 2-1টা ম্যাথ বুঝিয়ে দেন। আচ্ছা, সমস্যা নেই, ওইটারও টপিকস আসবে। হ্যাঁ ভাইয়া, ওইটারও টপিকস আসবে। হ্যাঁ, আচ্ছা, কেউ কেউ বলছে 11টি, কেউ কেউ বলছে 10টি। 11টিও আছে, 10টিও আছে। এবার আমি একটু দেখি। হ্যাঁ, দেখেন 2 এবং 32 এর মধ্যে বলছে, খেয়াল করতে হবে, এটা বুঝতে হবে যে মধ্যে বলছে। মধ্যে মানে 2টা কিন্তু বাদ যাবে, কারণ 2 এর মাঝখানে মৌলিক সংখ্যাগুলো যেগুলো আছে, 32 এর মাঝখানে, 2 এবং 32 এর মাঝে 2 না, কিন্তু 2 কিন্তু এখানে নাই। যদি বলতো 2 এবং 2 থেকে 32 পর্যন্ত বলতো, এই মধ্যে না থেকে যদি পর্যন্ত বলতো, তখন আমরা 2টাকে কাউন্ট করতাম, কিন্তু খেয়াল করতে রাখতে হবে। তাহলে মধ্যে যেহেতু বলছে, আমরা আগে একটু দেখি যে মনে করেন 1 থেকে 10 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে, 21 থেকে 30 এর মধ্যে 2টা মৌলিক সংখ্যা আছে। তাহলে যোগ করলে 4 4 8 আর 2 10। এই 10 থেকে এই 2টা বাদ যাবে, মানে একটা মৌলিক সংখ্যা বাদ যাবে। তাহলে এখানে থাকবে 9টা। আবার দেখেন 30 এর পরে 31 কিন্তু একটা, এই যে 32 এর আগে 31 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তার মানে এখানে কিন্তু আরেকটা যোগ হবে। তার মানে যারা 10টা অ্যান্সার দিয়েছেন এইটা সঠিক উত্তর হয়েছে, যারা 10টা অ্যান্সার দিয়েছেন এটা সঠিক উত্তর হয়েছে। দেখেন 1 থেকে 10 এর মধ্যে 4টা, 11 থেকে 20 এর মধ্যে 4টা, 21 থেকে 30 এর মধ্যে 2টা, এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে 2টা বাদ যাবে, কারণ 2 এর মাঝখানে বলছে।
তার মানে এখানে 10টা আছে, 10টা থেকে একটা বাদ যাবে, অর্থাৎ দুই সংখ্যাটা বাদ যাবে, তাহলে থাকবে 9টা। আবার 30-এর পরে 31 আরেকটা মৌলিক সংখ্যা, 32-এর আগে এই 31 হচ্ছে একটা। এই যে মোট হচ্ছে আমাদের 10টা মৌলিক সংখ্যা, রাইট। তার মানে 10টা হচ্ছে আমাদের এখানে মৌলিক সংখ্যা। যদি বলতো 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে উত্তর হতো আরেকটা যোগ হতো, অর্থাৎ 11টা হতো। যদি বলতো 2 থেকে 32 পর্যন্ত, 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, তখন আরেকটা, এই যে 2টা যোগ হয়ে যেত, তখন হয়তো আমাদের 11টি। ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, এটা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে একটু সবাই কষ্ট করে একটু কে লিখবেন, সবাই কষ্ট করে একটু কে লিখবেন। যদি এটা সবাই ক্লিয়ার হন, একটু সবাই কষ্ট করে কে লিখবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেকেরই হয়েছে, রাইট। তো এই মৌলিক সংখ্যার চার্টটা কিন্তু ভালো করে শিখে ফেলতে হবে। ওকে, মৌলিক সংখ্যার চার্টটা এটা কিন্তু ভালো করে শিখে ফেলতে হবে। সবাই যাদের হয়েছে একটু কষ্ট করে কে লিখবেন যে এটা বুঝেছেন কিনা। মাশাআল্লাহ, সবাই বুঝেছে আমি দেখতে পাচ্ছি। আমি নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখেন। আচ্ছা, এই প্রশ্নটা এবার বলেন, 10 থেকে 60 পর্যন্ত, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখছি আপনার কমেন্টটা, দেখছি কষ্ট করে লিখছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এবার দেখেন এই প্রশ্নটা দেখেন, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এই যে স্থানীয় অঙ্ক বুঝালাম, একক স্থানীয় অঙ্ক আপনারা জানেন যে একটা সংখ্যা যখন শুরু হয়, যেমন মনে করে আমি লিখলাম 4, 5, 6, এই যে এটা একটা সংখ্যা, এখানে 3টা অঙ্ক আছে, এর মধ্যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তো আমাকে বলছে 10 থেকে 60 পর্যন্ত আপনি মৌলিক সংখ্যাগুলো নেবেন যেগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং তাদের সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, 10 থেকে 60 পর্যন্ত আপনি মৌলিক সংখ্যাগুলো নেবেন যেগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং তাদের সমষ্টি, সমষ্টি মানে যোগ করতে হবে। তাহলে আপনি দেখেন 10 থেকে 60 পর্যন্ত আগে যেগুলোর একক স্থানীয় অঙ্ক 9 সেগুলো আগে লিখেন। যেমন 10 থেকে 60 পর্যন্ত আমরা যদি আগাই, তাহলে 19 একটা সংখ্যা যেটার একক স্থানীয় অঙ্ক 9, 29 একটা সংখ্যা যেটার একক স্থানীয় অঙ্ক 9, তারপরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে, এটা তো আপনাদের পেইড ক্লাস। তারপরে হচ্ছে 39 একটা সংখ্যা যেটার একক স্থানীয় অঙ্ক 9, তারপরে 49 একটা সংখ্যা যেটার একক স্থানীয় অঙ্ক 9, আবার 59 একটা সংখ্যা যেটারও একক স্থানীয় অঙ্ক কিন্তু ভাইয়া এই যে একক স্থানীয় অঙ্ক 9। এই যে 60 পর্যন্ত লিখে ফেললাম, কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে বলছে মৌলিক সংখ্যা হতে হবে। দেখেন 39 কিন্তু মৌলিক সংখ্যা না, 49 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে থাকতেছে কোনটা? এই যে 19, 29 আর হচ্ছে 59। তাহলে তিনটা যদি আপনি যোগ করে দেন, 9 9 9, 3 9 27 7 হাতে 2, 5 2 7, 7 2 9, 9 1 10, এই যে 107। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে হ্যাঁ, যারা 107 অ্যান্সার দিয়েছেন তাদেরটা সঠিক উত্তর হয়েছে। তার মানে 107 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তার মানে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক বলছে, মৌলিক সংখ্যার, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, প্রশ্নটা ঠান্ডা মাথায়, প্রশ্ন গণিত কিন্তু মাথা ঠান্ডা রেখে করতে হয়, ঠান্ডা মাথায় ভালো করে বুঝতে হবে প্রশ্নটা কি বলেছে, সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আপনি জানেন তারপরেও ভুল করে আসবেন, ইজি জিনিস কিন্তু আমরা পরীক্ষার সময় ভুল করে আসি, কারণ পরীক্ষার হলে এমনি মাথা থাকে খুবই গরম থাকে। আপনার নর্মাল টেম্পারেচারে 200 ডিগ্রি মনে হবে যে আপনার মাথার টেম্পারেচার 200 ডিগ্রি মনে হবে। ঠিক আছে, হ্যাঁ রাইট। আচ্ছা, এবার আসেন আমরা পরের প্রশ্নটা দেখি, এটা সবারই হয়েছে, আমরা পরের প্রশ্নটা দেখি। রাইট, এটা হচ্ছে আমাদের 107। এবার এই প্রশ্নটা 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, এই যে অন্তর মানে আমরা জানি বিয়োগ, রাইট, অন্তর মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? 40 থেকে 100 পর্যন্ত একটা হচ্ছে বৃহত্তম মৌলিক সংখ্যা, একটা হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নেবেন। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 40-এর পরে সেটা হচ্ছে 41, আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 100-র কাছাকাছি যেটা, সেটা হচ্ছে 97। এই দুইটাকে আমরা বিয়োগ করতে হবে, অন্তর মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে এটাকে যদি আমি 41 দিয়ে বিয়োগ করি, তাহলে 1 আছে 7 হবে 6 হলে, ঠিক আছে, 1 আছে 7 হবে, মধ্যে থাকলে 10টি, পর্যন্ত থাকলে 11টি, আমি এটা বলেছিলাম, রাইট। হ্যাঁ, তাহলে দেখেন 1 থেকে 7 হবে 2 হলে, 6 হলে, আর 4 আছে 9 হবে 5 হলে, তাহলে আমাদের এখানে 56, রাইট। এই 56 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তার মানে 56 হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে আসছিল, অর্থাৎ এটা কিন্তু নবম গ্রেডের একটা পরীক্ষায় আসছিল এই প্রশ্নটা। ঠিক আছে, হ্যাঁ আমরা পরের প্রশ্নটা দেখি। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, রাইট, এবার আসেন এই প্রশ্নটা যদি দেখি। এখানে বলছে দেখেন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কিত প্রশ্নগুলো নিয়েছি আমরা এখন। দেখেন এখানে বলছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 4 অঙ্কের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। এবার এটার অ্যান্সার দেন সবাই, এবার এটার অ্যান্সার দেন একটু সবাই। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর করতে হবে, অন্তর মানে বিয়োগ করতে হবে। একটু অ্যান্সার দেন সবাই, একটু অ্যান্সার দেন, তারপরে আমি করে দিচ্ছি, আপনারা একটু অ্যান্সার দেন এটা। আপনারা যদি, আমি একটা স্লাইড বানিয়ে নিয়ে এসেছি আজকে। সাধারণত আমরা যে এখানে কোনো টাইপ বাদ রাখি নেই, মানে বাস্তব সংখ্যা থেকে যদিও ক্লাসটা একদিনে শেষ করা যাবে না, 2টা ক্লাস লাগবে। এটা যদি নর্মালি কেউ পরীক্ষার আগে এই স্লাইডটাও দেখে যায়, তারপরও তার মিনিমাম একটা প্রশ্ন কমন পড়বে। মানে এখানে আমি প্রত্যেকটা টাইপ থেকে, সাধারণত যেখান থেকে প্রশ্ন আসে সবগুলো টাইপ থেকে প্রশ্ন রেখেছি। ঠিক আছে, আপনি যদি শেষ করতে পারেন বাস্তব সংখ্যা একবারে ফিনিশ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা একজনে অ্যান্সার দিয়েছেন, একজন মাত্র অ্যান্সার পেয়েছি। আচ্ছা কিন্তু কয়েকজনের অ্যান্সার 90001, একজনের শুধু বলছে 1। আপনারা কি করে দেখেছেন? তো খাতায় তো একটু করে দেখা দরকার ছিল। আচ্ছা আমি বলছি একটু দেখি, বেশিরভাগই 9001 না, একজন আছে। আচ্ছা দেখেন, খেয়াল করেন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু 6 অঙ্কের এটা বড়, এটা আগে লিখেন। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 0। তাহলে 0 হইলে আমরা সবসময় এই যে 1 দিয়ে 6 অঙ্কের যেহেতু 5টা 0 দিব, 1 2 3 4, এই যে 5টা 0, এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 0, সবচেয়ে ছোট সংখ্যা মানে 0, রাইট। এখন আপনাকে বলতে পারেন যে এখানে 1 বসালেন কেন? 1 বসানোর কারণ হচ্ছে শুধু 0 যদি বসান তাহলে সেটা কিন্তু কোনো সংখ্যা হয় না, এটা কোনো মানই ভ্যালুই থাকে না। এই কারণে আমরা একটা 1 বসাইছি, তার মানে 6টা, 1 2 3 4 5 2 4 6টা হয়েছে। ঠিক আছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বৃহত্তম, মানে অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম সবচেয়ে বড় কিন্তু 9। আমি 0 থেকে আমাদের যে ডিজিট গুলো হিসাব করি 0 1 2 3 4 5 6 7 8 9, সর্বশেষ হচ্ছে 9 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4টা 9 হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 9। ঠিক আছে, এবার আপনি কি করবেন? বিয়োগ করবেন। বিয়োগ, এই যে বিয়োগে সবাই ভুল করতেছি, আমরা সবাই কিন্তু ভুল করতেছি। দেখেন, আচ্ছা এখানে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে দেখেন 9 আছে 10 হবে কত হলে? 1 হলে। তাহলে হাতে 1, 1 9 10, কত? 10 10 মিলে 0, হাতে 1, 1 9 10, 10 10 মিলে 0, হাতে 1, 1 9 10, 10 10 মিলে 0, হাতে 1, 1 আছে 10 হবে 9 হলে। ঠিক আছে, হাতে 1, 1 1 মিলে 0। তার মানে এই যে 9001 যারা অ্যান্সার দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই অ্যান্সারটা সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, তার মানে 90001 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঘ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এবার আসেন। আচ্ছা তারপরে আসেন আমরা পরের প্রশ্নটা যদি যাই, আমরা পরের প্রশ্নটা দেখি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আসেন পরের প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা এবার অ্যান্সার দেন তো। হ্যাঁ এই প্রশ্নটা একটু অ্যান্সার দেন তো, এই প্রশ্নটার একটু অ্যান্সার দেন সবাই। দেখেন এই প্রশ্নটা দেখেন, আবার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কিত প্রশ্ন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। এবার একটু অ্যান্সার দেন, এটা খুবই ইজি, এটা পারা উচিত, এটা সবারই পারা উচিত। ঠিক আছে, এটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বিয়োগ করবেন, বিয়োগ করে কত হবে এটা একটু বলেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি আর 10 মিনিট সময় নিব, টাইম বেশি নিব না, 10 মিনিট সময় নিব। আমাদের এখানে আরো অনেকগুলা টাইপ আছে, আমি আজকে আর সময়ের কারণে দেখাতে পারলাম না, যদি আল্লাহ সুযোগ দেয় নেক্সটে কোনো একদিন এসে বাকিটা শেষ করে যাব। ঠিক আছে, 2টা ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ বলেন। হ্যাঁ এবার সবাই সঠিক উত্তর দিচ্ছে, সবাই সঠিক উত্তর দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে দেখেন তো, বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আছে 0, তাহলে 1 2 3 4, এই যে একটা দিলাম হচ্ছে 5, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 4টা 9, 1
2 3 এই যে 4। ঠিক আছে, এবার বিয়োগ করে দেন। অন্তর যেহেতু বলছে, অন্তর মানে বিয়োগ, বিয়োগ করে 9 আছে 10 হবে 1 হলে হাতে 1, 1 9 10 10 10 মিললে 0, হাতে 1, 1 9 10 10 10 মিললে 0, হাতে 1, 1 9 10 10 10 মিললে 0, হাতে 1 1 1 মিলেও 0। তার মানে শুধু থাকতেছে হচ্ছে 1। এই 1টাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই 1টাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে, আল্লাহ যদি সুযোগ দেয়, চেষ্টা করব আপনাদের ম্যাথের সবগুলো ক্লাস আমি নিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, ম্যাথের যারা বেসিকে সমস্যা আছে ইনশাআল্লাহ এইসব এই টাইপের ক্লাস করলে আমার মনে হয় না যে আপনার বেসিকে কোনো সমস্যা হবে, যদি মাথায় একটু চিন্তা করার মতো জ্ঞান থাকে। এরপরে যদি কেউ না বুঝে, আমি বলবো যে তা যদি এত সহজ করে বোঝানোর পরেও যদি কেউ না বুঝে, আমি বলবো যে ভাই আপনি, চাকরির জগৎটা খুবই কঠিন একটা জগৎ, আপনি যদি এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আপনি ধরতেই পারবেন না। কারণ মানে আপনি যদি মিনিমাম গণিত আর ইংলিশ বোঝার মতো দক্ষতা না থাকে, আপনি কিন্তু চাকরি পাবেন না। এখানে ঘুরে সময় নষ্ট করে লাভ হবে না। এছাড়া এর চেয়ে ভালো একটা কাজ শিখলে, কোনো একটা কাজ শিখলে আপনি কিছু একটা করে খেতে পারবেন। আর যদি মোটামুটি ধরতে পারতেছেন যে না স্যার বুঝাচ্ছে, আমি বুঝতে পারতেছি, আমি পারবো দেখলে, তাহলে ইনশাল্লাহ চেষ্টা করে যান, আল্লাহ ভালো কিছু রাখবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসেন, আমি আর একটা প্রশ্ন দেখাবো, এরপরে আমরা শেষ করে দেবো এখানে। ঠিক আছে, শেষ করে দেবো। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসেন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সব সময় আসে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারিতে তো এই টাইপের প্রশ্ন সব সময় আসে, প্রাইমারিতে সব সময় আসে। দেখেন 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। ঠিক আছে, তাহলে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। একটু কষ্ট করে আবার একটু লিখতে হবে। এটা কি হবে, এটার অ্যান্সারটা কত হবে, একটু কষ্ট করে লেখেন, একটু কষ্ট করে দেখেন। 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? হ্যাঁ, প্রথমে আপনি কি করবেন, বৃহত্তম সংখ্যা বানাবেন, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বানাবেন এবং ওকে। আচ্ছা, একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া সুলতানা আপু অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু একটু প্রশ্ন, একটু এটা ম্যাথটা একটু অ্যান্সার করে দেন। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছে, তার মানে এটা আমাদের ভাই বোনেরা সবাই পারে। যাই হোক, তাহলে আমার এখানে আমি একটু জাস্ট বলে দেই। প্রথমে আপনি যদি বৃহত্তম সংখ্যা বানান, বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যাটা আগে লিখবেন, বড় থেকে ছোট পর্যন্ত যাবেন। বড় সংখ্যা কোনটা? 3, তাহলে 3, তারপরে ছোট কত 2, তারপরে ছোট কত 1, তারপরে ছোট কত 0। এটা হচ্ছে বড় সংখ্যা বানালাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা, ছোট সংখ্যা বানান। দেখেন ছোট সংখ্যা সবচেয়ে ছোট 0, কিন্তু আপনি যখন 0 দিয়ে শুরু করবেন তখন কিন্তু সেটা সংখ্যা হবে না। এই কারণে সব সময় কি দিয়ে শুরু করতে হবে? 1 দিয়ে শুরু করতে হবে। 1 এর পরে 0টা লিখতে হবে। 0 দিয়ে লিখলে কিন্তু এটা এই 0টার আর কোনো ভ্যালু থাকলো না, কিন্তু আপনি 1 এর পরে লিখলে এটার কিন্তু ভ্যালু থাকলো। তার মানে আপনি শুরু করতে হবে, 0টা লিখবেন, 1টা পরে লিখবেন। 1 এর পরে হচ্ছে 0, তারপরে 1 0, তারপরে বড় হচ্ছে 2, তারপরে বড় হচ্ছে আমাদের 3। ঠিক আছে, জাস্ট এই দুইটা নাম্বার লিখবেন, এবার খালি বিয়োগ করে দিবেন। ঠিক আছে, এই দুইটা নাম্বার এবার খালি বিয়োগ করে দেবেন। 3 আছে 10 হবে 7 হলে, যেহেতু বিয়োগফল বলছে, হাতে 1, 1 2 3, 3 আছে 11 হবে কত হলে? 3 আছে 11 হবে 8 হলে, হাতে 1, 1 আছে 2 হবে 1 হলে, আর হচ্ছে 1 আছে 3 হবে 2 হলে। এই যে 2187, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 2187 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, তার মানে এই প্রশ্ন দেখেন, রাইট, এখানে সবাই সঠিক উত্তর দিচ্ছেন, তার মানে 2187 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তাহলে আমরা আজকে আর বাড়াবো না, আমরা আজকে এখানে থামাবো। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি যতটুকু পড়িয়েছি জাস্ট ক্লিয়ার হলে একটু সি লিখবেন কষ্ট করে। যদি ক্লিয়ার হন একটু কষ্ট করে সি লিখবেন। যতটুকু আমি পড়িয়েছি আজকে, যতটুকু পড়িয়েছি, যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু কষ্ট করে সি লিখবেন। একটু কষ্ট করে সি লিখবেন। কবির হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ, শাহিন মিয়া অসংখ্য ধন্যবাদ, রনি ভাই অসংখ্য ধন্যবাদ,
অনেক ভাই বোন আছে, আমি কয়জনের নাম পড়বো, এখানে আমাদের প্রায় 150-160 জনের মতো ক্লাস করছেন আপনারা, ঠিক আছে। যাই হোক, আমি মোটামুটি আজকে যতটুকু পড়িয়েছি, আমার বিশ্বাস এখানে আপনারা যারা আছেন আচ্ছা, আমার বিশ্বাস এখানে আপনারা যারা আছেন সবাই বুঝতে পেরেছেন, কারণ হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার, আমরা আজকে এখানে ক্লাস শেষ করব। ভাই আপনার জন্য ওয়েট করছি।